অনেক চেষ্টা করেও ইন্দ্রজিতের চিন্তা মাথা থেকে বার করতে পারছে না সুমনা। সে যে পরপুরুষের কথা ভাবছে, এতে তার নিজের ওপরেই রাগ হচ্ছে, কিন্তু কিছুতেই সেই ভাবনা থেকে নিজেকে মুক্ত করতে পারছে না সে। ইন্দ্রজিৎ তার স্বামী কমলেশের বন্ধু। আনম্যারিড ইন্দ্রজিৎ হ্যান্ডসাম, হাসিখুশি এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। কিছুক্ষণ কথা বললেই যে কোনো লোকের তাকে ভালো লাগতে বাধ্য। অবশ্যম্ভাবীভাবে সুমনাও তার ব্যক্তিত্বের প্রেমে পড়ে গেছে, আর সেই জন্যই স্বামীর সামনে এলেই একটা অপরাধবোধ ঘিরে ধরছে তাকে। সাদাসিধে ভালো মানুষ কমলেশেরও যেন কোনো দিকে হুঁশ নেই। আজকাল সুমনার তাই মাঝে মাঝে রাগ হচ্ছে কমলেশের ওপর। সারাক্ষণ যেন ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ করছে। উইকেন্ডে বাড়িতে খাওয়ার নেমন্তন্ন করছে, একসঙ্গে বাইরে ডিনারে গেলে নেমন্তন্ন করছে। এক কথায় সুযোগ পেলেই ইন্দ্রজিৎকে তাদের দুজনের মধ্যে টেনে আনছে। সেদিন মুভি দেখতে গিয়েও ইন্দ্রজিৎকে দেখে রেগে গেল সুমনা। তোমার কি মনে হয় না এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? সব জায়গায় ইন্দ্রকে ডাকার কি দরকার? দূর থেকে ইন্দ্রজিৎকে আসতে দেখে কমলেশকে বলল সুমনা। কি আছে, ভাবলাম বেচারা তো একাই থাকে, আমাদের সঙ্গে টাইম পাস করতে ওর নিশ্চয়ই ভালো লাগবে। নির্বিকারভাবে বলল কমলেশ। সে যে ইন্দ্রজিৎকে বেশ পছন্দ করে সেটা বোঝে সুমনা। সে নিজেও তো খুব পছন্দ করে, কিন্তু এরকমভাবে সব সময় যদি ইন্দ্রজিতের সামনাসামনি হতে হয়, তাহলে সে নিজের অনুভূতিকে কন্ট্রোল করবে কি করে? কমলেশকে কোনোভাবেই ঠকাতে চায় না সে। সেই কোন ছোটবেলার থেকে তার আর কমলেশের বন্ধুত্ব। বিয়ের পর 4 বছর কেটে গেছে, এখনও তারা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। স্বামী স্ত্রীর রোমান্টিক রিলেশনের চাইতে বন্ধুত্বের সম্পর্কই বেশি তাদের মধ্যে। ভরসা আর বিশ্বাসের যে মজবুত ভিতের ওপর তাদের সম্পর্কটা দাঁড়িয়ে আছে, সুমনা চায় না কোনোভাবেই সেটা নড়বড়ে হয়ে যাক। কিন্তু চাইলেই তো হয় না। মনের ওপর কারই বা কী করার আছে? তার খামখেয়ালিপনা কখন যে কাকে কোন অজানা জটিল আবর্তে ঘুরিয়ে মারতে চায়, সে কথা আগে থেকে কেউ বুঝতে পারে না। হাজার চেষ্টা করেও তাই নিজের মনকে কিছুতেই বাগে আনতে পারে না সুমনা। ইন্দ্রজিতের প্রতি আকর্ষণ দিন দিন বেড়েই যেতে থাকে তার। বাঁধ ভাঙা এক আবেগে ভাসিয়ে নিয়ে যেতে চায় তাকে। বুকের মধ্যে সব কিছু চেপে রেখে বাইরে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে সে। অনেক ভেবেচিন্তে একদিন ডায়েরি লেখা শুরু করল সে। ইন্দ্রজিতের প্রতি তার অব্যক্ত অবদমিত দুকুল ভাসানো প্রেম যেন অভিব্যক্তি পেল তার লেখায়। সারা দিনের কাজের শেষে নিজের হৃদয়কে ডায়েরির পাতায় উজাড় করে দিয়ে কিছুটা যেন শান্ত হয় তার আবেগ। এবার তোমাদের সঙ্গে আরও বেশি করে সময় কাটানো যাবে, এক ছুটির দিনে একসঙ্গে খেতে বসে জানালো ইন্দ্রজিৎ। চোখের দৃষ্টিতে প্রশ্নচিহ্ন নিয়ে তার দিকে তাকিয়ে থাকল সুমনা। কমলেশের মুখে মিটিমিটি হাসি। এরপর ইন্দ্রজিৎ জানালো কমলেশদের পাড়াতেই নতুন ফ্ল্যাট কিনেছে সে। বুকিং করা হয়ে গেছে। ভীষণ অবাক হয়ে গেল সুমনা। স্বামীর মুখ দেখে বুঝতে পারছে সে সব কিছু জানে, অথচ দুজনের কেউই আগে তাকে কিছু জানায়নি। খবরটা শুনে খুশি হবে নাকি দুঃখী হবে বুঝতে পারে না সুমনা। এরপর থেকে প্রতিদিন ইন্দ্রকে দেখতে পাওয়া যাবে।
এর চেয়ে বড় খুশির আর কি হতে পারে? কিন্তু তাহলে যে তার বিবাহিত জীবন রীতিমতো সংকটের মুখে পড়বে, এ ব্যাপারেও সে নিশ্চিত। নিজেকে আর কত সামলাবে সে? এদিকে কমলেশ তো যেন একেবারে আহ্লাদে আটখানা। কোনো মতে স্বাভাবিক থাকার চেষ্টা করে সুমনা বলল, বাহ, দারুণ ব্যাপার তো। এবার থেকে আমরা তার মানে প্রতিবেশী হলাম। ধীরে ধীরে সত্যি ইন্দ্রজিতের আসা যাওয়া বেড়ে গেল। নতুন বাড়িতে শিফটিংয়ের সময় তো সুমনাদের বাড়িতে প্রায় রোজই ডিনার করতে চলে আসতো সে। এজন্য অবশ্য তাকে একেবারেই দোষ দেওয়া যায় না। কমলেশ সারাক্ষণ তাকে খেয়ে যাওয়ার জন্য পীড়াপিড়ি করে, সুমনাও বারণ করতে পারে না। ইন্দ্রর উপস্থিতি সেও তো কামনা করে। খুব বুঝে শুনে চলতে হবে, বুঝে নিল সুমনা। কোনোভাবেই যেন নিজের দুর্বলতা প্রকাশ না পায় সেদিকে নজর রাখতে হবে। একটু ভুলের জন্য শুধু তাদের বিবাহিত জীবনই নয়, কমলেশ আর ইন্দ্রজিতের এত সুন্দর বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাবে। একা একা বাড়িতে বসে থাকলে ইন্দ্রর চিন্তা আরও বেশি করে তার মনকে আচ্ছন্ন করে রাখে। তাই সুমনা ঠিক করল যোগা ক্লাসে যাবে। তাতে অনেকটা সময়ও কাটবে, আবার নিজের মনও শান্ত হবে। কিন্তু প্রথম দিন যোগা ক্লাসে গিয়ে চমকে উঠল সুমনা। ইন্দ্রজিৎ আগে থেকেই এই যোগা ক্লাসে আসছে। নিজের মনকে শান্ত করে যোগা করা শুরু করলো সে। কিন্তু না চাইতেও তার নজর বারবার ইন্দ্রর দিকে চলে যাচ্ছে। ইন্দ্রও যে তার দিকে তাকিয়ে আছে সেটা সুমনা বেশ ভালোভাবেই বুঝতে পারল। কোনো রকম ক্লাস শেষ করে বেরোতে ইন্দ্র তাকে জিজ্ঞেস করল, চা খাবে? চলো ওই কোণের দোকানটায় বসে চা খাই। না করতে পারল না সুমনা। চায়ের দোকানে পাশাপাশি বসলো তারা। রাস্তার ধারের একেবারে ছোট একটা দোকান। প্রায় গায়ে গা ঘেঁষে বসে এমনিতেই খুব নার্ভাস লাগছে সুমনার। তারপর কাগজের গ্লাস তুলে চুমুক দিতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগছে বলে তাড়াতাড়ি নামাতে গিয়ে হাতে কিছুটা চা পড়ে গেল তার। সঙ্গে সঙ্গে আহা উহু করতে লাগলো ইন্দ্র। জল নিয়ে সুমনার হাতে ঢালল, কিন্তু ততক্ষণে ইন্দ্রর হাতের স্পর্শে সুমনার একেবারে কাহিল অবস্থা। তারপর মিনিট 10 কেমন যেন ঘোরের মতো কাটল তার। কোনো মতে বাড়ির কাছাকাছি পৌঁছে ইন্দ্রর থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেল সে। বাড়িতে পৌঁছেও কিছুতেই ইন্দ্রর চিন্তা মন থেকে সরাতে পারল না সে। বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কমলেশের অফিসে গিয়ে তাকে সারপ্রাইজ দেবে ঠিক করলো একসঙ্গে বাইরে খেয়ে বাড়ি ফিরবে। অফিসে পৌঁছে কমলেশকে পেল না সুমনা। রাত 8:30 বেজে গেছে। দুজন ছাড়া আর সবাই বাড়ি চলে গেছে। তাহলে কমলেশ গেল কোথায়? ফোন করলো সে কমলেশকে। অফিসের পর অন্য একটা কাজে এসেছি, জানালো কমলেশ। কিন্তু সুমনা অনেক জোরাজুরি করলেও কি কাজ জানালো না সে। ফোন কেটে দিল। কেমন যেন সন্দেহ হতে লাগলো সুমনার। তবে কি কমলেশ তাকে ঠকাচ্ছে? হাজার এলোমেলো চিন্তা করতে করতে কমলেশের বলা জায়গায় অপেক্ষা করতে লাগলো সুমনা। আরে বাবা, একটা মেডিটেশনের ক্লাস করতে যাচ্ছি আজ কয়েকদিন ধরে, রাতে অনেক জোরাজুরির পর বলল কমলেশ। মেডিটেশনের ক্লাস? তো এত লুকোচুরির কি আছে? আগে জানালেই পারতে, বলল সুমনা। মনে মনে কিন্তু সন্দেহ বাড়তে লাগলো তার।
কোথাও যেন একটা বিশ্বাস দৃঢ় হতে শুরু করলো যে কমলেশ কিছু একটা লুকাচ্ছে তার কাছে। চুপচাপ বসে কমলেশের কিছু পুরনো কথা, ব্যবহার এসব নিয়ে বিশ্লেষণ করতে শুরু করলো সে। তবে কি সে মিছেই অপরাধ বোধে ভুগছে? ইন্দ্রকে মনে মনে পছন্দ করার জন্য নিজেকে দোষী ভাবছে, অথচ এদিকে কমলেশ আগে থেকেই তাকে ঠকাচ্ছে। আজকাল সুমনার সঙ্গে তার ব্যবহার যেন কেমন গা ছাড়া। দায়িত্ব কর্তব্য সব কিছুই ঠিকঠাকভাবে পালন করছে, কিন্তু প্রেম, ভালোবাসা, আদর, সোহাগ এসব যেন প্রায় উধাও হয়ে গেছে তাদের মধ্যে থেকে। যেটা আছে সেটা একেবারে খাঁটি বন্ধুত্ব। প্রায় দিনই অনেক রাত করে বাড়ি ফেরে কমলেশ। সুমনাকে বলে খেয়ে নিতে, কোনো দিন ওয়েট করে সুমনা। খেতে বসে এটা ওটা খবর নেয় কমলেশ, তারপর শুয়ে ঘুমিয়ে পড়ে। মনের মধ্যে বেশ একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হলো সুমনার। এর মধ্যে হঠাৎ জ্বর হলো ইন্দ্রজিতের। কমলেশকে বেশ চিন্তিত দেখালো তার জন্য। দুপুরে রান্না করে ইন্দ্রকে দিয়ে এসো। অফিস যাওয়ার আগে স্ত্রীকে নির্দেশ দিয়ে চলে গেল সে। দুপুরে রান্না করে ইন্দ্রর বাড়িতে গেল সুমনা। বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে, মাথাটা খুব যন্ত্রণা করছে। একটু হাত বুলিয়ে দেবে মাথায়? দুর্বল গলায় বলল ইন্দ্র। ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সুমনা। এরপর যে 3 দিন ইন্দ্রর জ্বর ছিল, রোজ তার বাড়িতে খাবার নিয়ে গেল সুমনা। একদিন ইন্দ্র জেদ ধরল তাকে খাইয়ে দেওয়ার জন্য। ইন্দ্রও যে তাকে ভালোবাসে সেটা ধীরে ধীরে বুঝে গেল সুমনা। এই কদিনের নৈকট্য তাকেও যেন একেবারে উতলা করে তুলেছে। দিন রাত ডায়েরিতে নিজের মনের কথা লিখে লিখে আবেগ খানিকটা প্রশমিত করল সে। কমলেশকে সে কিছুতেই ধোঁকা দিতে পারবে না। এদিকে কমলেশ যেন খানিকটা উদাসীন হয়ে থাকে আজকাল। হ্যান্ডসাম ব্যাচেলার বন্ধুর বাড়িতে স্ত্রীকে পাঠাতে কোনো দ্বিধা বোধ করছে না সে। এটাতে মনে মনে খুব অভিমান হলো সুমনার। তবে কি অন্য কেউ আছে তার মন জুড়ে? একদিন কৌতূহলবশত কমলেশের আলমারি খুলে অনেক খোঁজাখুঁজি করল সুমনা, যদি কমলেশের প্রতারণার কোনো প্রমাণ পাওয়া যায়। কিন্তু কিছুই পেল না, বরং একটা সুন্দর সোনার বালা পেল, যেটা সে অনেক দিন আগেই দোকানে দেখে পছন্দ করেছিল। অনেক দাম ছিল বালাটার, তার খুব পছন্দ হয়েছিল। কথা দিয়েছিল কমলেশ একদিন না একদিন সেটা তাকে কিনে দেবেই। চুপচাপ সেটা আবার জায়গা মতো রেখে দিল সুমনা। সপ্তাহখানেক পর বিবাহবার্ষিকী তাদের। নিশ্চয়ই কমলেশ সেদিন তাকে এটা দেবে। মনটা অপরাধবোধে ভরে গেল তার। কমলেশকে সন্দেহ করার সত্যিই কোনো কারণ নেই। বিবাহবার্ষিকীর দিন সত্যিই সুমনাকে বালাটা দিল কমলেশ। সেই সঙ্গে আরও অনেক কিছু গিফট দিল। তবে আজকে সে ইন্দ্র কিংবা অন্য কাউকে নেমন্তন্ন করেনি। দুজনে একসঙ্গে সময় কাটিয়েছে সারাদিন। রাত্রে বাইরে থেকে ডিনার করে ফিরে এসে সুমনার মুখোমুখি বসল কমলেশ। সুমনার হাত ধরে বলল, তোমাকে কিছু বলার আছে আমার। নিশ্চয়ই কমলেশ এবার তার গার্লফ্রেন্ডের কথা বলবে, মনে মনে ভাবল সুমনা। হৃদস্পন্দন দ্রুত হলো তার। আমি তোমার ডায়েরি পড়েছি সুমনা। ঘরের মধ্যে বাজ পড়লেও এত জোর চমকাতো না সুমনা। কমলেশ কী করে তার ডায়েরির কথা জানল?
লজ্জায় মুখ নিচু করে নিল সে। কথা বলে যেতে লাগলো কমলেশ। লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি যে ইন্দ্রকে ভালোবাসো এতে আমি খুব খুশি। আমি চাই তোমরা একসঙ্গে নতুন জীবন শুরু করো। এটুকু শুনে হাঁ হয়ে তার দিকে তাকিয়ে থাকলো সুমনা। কোনো মতে বলল, কি বলছো কি এসব? প্লিজ কিছু মনে করো না, ক্ষমা করে দাও আমাকে, খুব ভুল হয়ে গেছে আমার। কোনো ভুল করনি তুমি, বরং তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ, নির্বিকার গলায় বলল কমলেশ। এবার অধৈর্য হয়ে উঠল সুমনা। হেঁয়ালি সহ্য করতে পারছে না আর সে। এমন সময় আবার কথা বলে উঠল কমলেশ। তোমাকে বলেছিলাম না আমি মেডিটেশন করতে যাই? ওখানে এক গুরুদেবের সঙ্গে আলাপ হয় আমার। তার কথাবার্তা ভীষণভাবে প্রভাবিত করে আমাকে। ধীরে ধীরে আমার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। আমার মনে হতে থাকে যে অন্য কারো জীবন কাটাচ্ছি আমি। জীবনটা এইভাবে আর কাটাতে চাই না আমি। কিন্তু তোমার জন্য কিছুতেই এর থেকে বেরোতে পারছিলাম না। তুমি আমার একমাত্র পিছুটান। তোমাকে একা ছেড়ে কোথাও শান্তি পাবো না আমি। তাই যেদিন আমি তোমার ডায়েরি পড়লাম সেদিন মনে মনে খুব নিশ্চিন্ত অনুভব করলাম। বুঝলাম যে আমার অবর্তমানে ইন্দ্র তোমাকে সুখে রাখবে। ওকে এই পাড়ায় বাড়ি আমিই নিতে বলেছিলাম, যাতে তোমার সঙ্গে ওর ঘনিষ্ঠতা বাড়ে। ইন্দ্র খুব ভালো ছেলে, ওর সঙ্গে তুমি খুব সুখে থাকবে। আর তুমি? বিহ্বল হয়ে জিজ্ঞেস করল সুমনা। কয়েকদিন পর গুরুদেবের কাছে দীক্ষা নেব আমি, তারপর বেরিয়ে পড়ব অজানা পথের উদ্দেশ্যে। কেন কমল, এরকম সিদ্ধান্ত কেন নিতে গেলে? কেন এরকম কঠিন জীবন বেছে নিতে চাইছো তুমি? জলভরা চোখে স্বামীকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল সুমনা। এর কোনো উত্তর বোধ হয় আমার কাছে নেই। শুধু জানি আমার মন সেটাই চাইছে। হয়তো সংসারে ঢোকাই আমার উচিত হয়নি। যাই হোক, দেরিতে হলেও আমার লক্ষ্য খুঁজে পেয়েছি আমি। তুমি আমাকে আটকানোর চেষ্টা করো না। উত্তর দিয়ে সেখান থেকে চলে গেল কমলেশ। কিছুদিন পর গেরুয়া পরা ন্যাড়া মাথার কমলেশ বেরিয়ে পড়ল অজানা গন্তব্যের উদ্দেশ্যে। চোখের জলে প্রায় 15 বছরের বন্ধুকে বিদায় জানালো সুমনা। পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিল ইন্দ্রজিৎ। দুজনের মনই বিষণ্ণ, বিধ্বস্ত। কমলেশের এই বৈরাগ্যের জন্য নিজেকে দোষী ভেবে ভারাক্রান্ত দুজনেরই মন। একমাত্র কমলেশের মনেই কোনো দুঃখ নেই। দেরিতে হলেও নিজের অন্তরাত্মার ডাক শুনতে পেয়েছে সে। সমস্ত দায়দায়িত্ব পূরণ করে সংসারের মায়া কাটিয়ে পরমাত্মার সঙ্গে একাত্ম হতে চলেছে তার মন।